আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেয়া রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দলটির সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ। মুসামিয়া প্রতিবেদনে আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম, ক্যামেরা ছিলেন খল্লুর রহমান। বাংলার স্বাধীনতার লাল সূর্য ১৭৫৭ সালে ২৩শে জুন পলাশীর আম্রকাননে অস্তমিত হয়েছিল। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শামসুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতারা দলের আত্মপ্রকাশের দিন হিসেবে ইতিহাস থেকে ২৩শে জুন তারিখটি বেছে নিয়েছিলেন। ওই দলটির হাত ধরেই প্রতিষ্ঠা হয় বাংলার স্বাধীনতা। আজ ২৩শে জুন প্রতিষ্ঠার ৭২ বছর পূর্ণ করল বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ জনগণের দল, জনগণের সঙ্গে আছে, জনগণের সঙ্গেই থাকবে। আজকের অঙ্গীকার মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং সাম্প্রদায়িক শক্তির মূল উৎপাটন করে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ। প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমনটাই বললেন দলটির সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ জনগণের সাথে ছিল, জনগণের সাথে আছে এবং ভবিষ্যতেও জনগণের সঙ্গে আওয়ামী লীগ থাকবে। আজকের অঙ্গীকার মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িক বট বৃক্ষকে মূলোৎপাটন করে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ আমাদের আজকের অঙ্গীকার। বাংলাদেশ আওয়ামী লীগ মানেই বাঙালি জাতীয়তাবাদের মূলধারা। আওয়ামী লীগ মানেই সংগ্রামী মানুষের প্রতিচ্ছবি। ৫২ ভাষা আন্দোলন, ৬৬ ৬ দফা, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর যুগান্তকারী নির্বাচনে এবং ৭১-এর মুক্তিযুদ্ধ সব ক্ষেত্রেই আওয়ামী লীগ অগ্রণী ভূমিকা পালন করেছে। দলটির শীর্ষ নেতাদের কণ্ঠেও এগিয়ে যাওয়ার প্রত্যয়। সারা জীবন এই সংগঠনটি নিপীড়িত, শোষিত, বঞ্চিত মানুষের পক্ষে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে এবং মানুষের ভাগ্য উন্নয়নের সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছে। বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের মাধ্যমেই আজ মানুষ মুক্তি পেয়েছে। দেশ ও দেশের মানুষ আজ তাদের অধিকার পেয়েছে, এমনটাই জানালেন তৃণমূল নেতাকর্মীরা। বঙ্গবন্ধুর যে আদর্শ, যে ধারাবাহিকতা, সেটা রক্ষা করে আমরা কাজ করব এবং এটাই আমাদের প্রতিশ্রুতি। জননেত্রী শেখ হাসিনা আজকে তারই স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাত দিন ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে। আজকের এই ৭২তম জন্মদিন বাংলাদেশ আওয়ামী লীগের, স্বাধীন বাংলাদেশের মানুষ আজকে তার সুফল পাচ্ছে। আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনার এই ক্ষমতায়নে বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরেই এগিয়ে চলছে ডিজিটাল বাংলাদেশ, এগিয়ে চলছে উন্নয়নের মহাসড়কে। তাই ৭২ বছর পূর্ণের এই দিনে দেশ ও জনগণের একটাই প্রত্যাশা, আওয়ামী লীগের হাত ধরেই সোনার বাংলা বিনির্মাণ হবে। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে মামুন মিয়া নামে একজন ফেসবুক হ্যাকারকে গ্রেফতার করেছে। বুধবার রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার AKM হাফিজ আক্তার। যে প্রতারণার মাধ্যমে বিদেশি প্রবাসী মহিলাদের নিকট হতে বেশ আইডি হ্যাক করে নিয়ে বাংলাদেশের মহিলাদের নিকট, তাদের আত্মীয় স্বজনের নিকট হতে বিভিন্ন সময় অর্থ দাবি করত একটি প্রতারক। তো সেই প্রতারকটিকে আমরা গ্রেপ্তার করি সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম ডিবি, সুনামগঞ্জের হাওড় এলাকা থেকে, যার নাম মামুন মিয়া, বয়স মাত্র 20, SSC পাস। জাতীয় পরিচয়পত্র সেবা টেবিল চেয়ার না যে উঠিয়ে নিয়ে গেলাম, এটা নিয়ে আলোচনায় বসতে হবে, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। বুধবার রাজধানীর ETI ভবনে মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। CEC বলেন, NID নির্বাচন কমিশনের অনেক পরিশ্রমের ফসল, অনেক দক্ষ জনবল তৈরি হয়েছে 12 বছরে। অন্য কোনো বিভাগ এ দক্ষ জনবল স্বল্প সময়ে তৈরি করতে পারবে না বলেও জানান তিনি। আলোচনা করতে হবে কিভাবে নিবে না নিবে, অবশ্যই সেটা একটা আলোচনা হবে। এটা তো স্বাভাবিক, আপনারা বুঝতে পারেন যে একবারে এটা তো টেবিল চেয়ার না যে উঠে নিয়ে গেল।
খুলনা বিভাগে ভয়াবহ রূপ ধারণ করেছে করোনা ভাইরাস। কোনোভাবেই থামছে না মৃত্যুর মিছিল। গেল 24 ঘন্টায় বিভাগটিতে করোনায় রেকর্ড মৃত্যু হলো 32 জনের। এ সময়ের মধ্যে বিভাগটিতে নতুন করে করোনা শনাক্ত হয় আরও 903 জনের শরীরে। বুধবার দুপুরে খুলনার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনেই মৃত্যু হলো আরও 16 জনের। এর মধ্যে পুরুষ 11 জন ও নারী 5 জন। এদিকে গেল 24 ঘন্টায় রামেক হাসপাতালের PCR মেশিনে 554 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় 176 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 33.4% বলে জানায় রামেক হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় 7 দিনের কঠোর লকডাউন চলমান। লকডাউনের তৃতীয় দিনে 24 ঘন্টায় করোনায় মৃত্যু হলো 5 জনের। একই সময়ে 354 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় 122 জনের শরীরে। এদিকে বুধবার সকাল থেকে জেলা জুড়ে লকডাউন বাস্তবায়নে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালন করছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। রংপুর শহরের দক্ষিণ পাড়ায় দাফনের 16 দিন পর কবর থেকে উত্তোলন করা হলো ইশরাত জাহান মিম নামের এক কলেজ ছাত্রীর লাশ। বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মালিহা খানমের উপস্থিতিতে মিমের লাশ উত্তোলন করেন কোতোয়ালি থানার উপপরিদর্শক আলতাফ হোসেন। অভিযোগ রয়েছে স্থানীয় বখাটে মুন্না ও টাইগার আলামিন মিমকে শ্লীলতাহানি করে হত্যা করে। এ ঘটনায় মিমের মা নার্গিস বেগম আদালতে একটি মামলা দায়ের করেন। আর মেয়েটা যখন আসে জিজ্ঞেস করছি, আমাকে বলে আপনি তালা লাড়ছিলেন। পবিত্র লাশ পানিতে পড়া, মানে তাড়াতাড়ি মাটি দেন, তাড়াতাড়ি মাটি দেন, এইরকম তো অনেকেই বলছে। ফৌজদারি কার্যবিধি 1898 176 2 ধারা মোতাবেক আমরা লাশটি উত্তোলন করলাম, এটা সুরতাল রিপোর্ট করার উদ্দেশ্যে। তো আপনারা রিপোর্ট হবার পরে জানা যাবে আসলে তার সার্বিক কি হয়েছিল। লকডাউনের দ্বিতীয় দিন বুধবার সকাল থেকে শিমুলিয়া বাংলা বাজার নৌরুটে দেখা যায় যাত্রীদের উপচে পড়া ভিড়। গণপরিবহন বন্ধ থাকলেও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ফেরিতে গাদাগাদি করে পারাপার হচ্ছেন মানুষজন। তবে স্বাভাবিক রয়েছে পণ্যবাহী ট্রাক ও জরুরি সেবার যানবাহন। এদিকে একই চিত্র দেখা যায় মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌপথে। বুধবার সকাল থেকে লকডাউনের কারণে বন্ধ থাকে লঞ্চ ও স্পিড বোট চলাচল। তবে ফেরি চলাচল স্বাভাবিক থাকায় গাদাগাদি করে পারাপার হচ্ছেন যাত্রীরা। ময়মনসিংহ থেকে হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়ক যেন একটি মরণ ফাঁদ। সড়কটিতে একের পর এক ঝরছে বহু তাজা প্রাণ। আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছেন অনেকেই। গেল 6 মাসে যে সংখ্যা ছাড়িয়েছে 1/2 এতে শঙ্কা প্রকাশ করছেন স্থানীয় সচেতন মহল। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের তথ্য ভিডিওচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। সরকারের নানান প্রশংসনীয় পদক্ষেপের পরও থামছেই না সড়ক দুর্ঘটনা। সড়কে ঝরে পড়া প্রতিটি মৃত্যুই পরিবারে ডেকে আনে অনিশ্চয়তা আর দুঃখ কষ্টের এক সমুদ্র জল। দেশের হালুয়াঘাট থেকে ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক এমনই একটি সড়ক, যে সড়কের নাম টেলিভিশন ও পত্রপত্রিকায় শিরোনাম হয় কদিন পরপরই। প্রতিনিয়ত বাস আর ট্রাকের বেপরোয়া গতি ও অন্যান্য কারণে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ, পঙ্গুত্ব বরণ করছেন অনেকেই। তালিকায় কখনো শিশু, কখনো বৃদ্ধ, আবার কখনো বা স্কুল কলেজের শিক্ষার্থী। গেল 6 মাসে যে সংখ্যা 1/2। আমরা বেশিরভাগ লক্ষ্য করে থাকি ড্রাইভারের পরিবর্তে হেল্পাররা, তাদেরকে দিয়ে গাড়িগুলো চালানো হচ্ছে। তো সে কারণে দুর্ঘটনা হার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। হেল্পার দিয়ে গাড়ি চালা, ড্রাইভাররা নামিয়ে যায়, এটার কি একটা ব্যবস্থা করবে? সরকারের কাছে আকুল আবেদন জানাইতেছে, আপনারা এটার একটা ব্যবস্থা করেন। যথাযথ ট্রাফিক আইন না মানা, বেপরোয়া গতি আর অদক্ষ চালকের কারণে বেশি দুর্ঘটনা হচ্ছে বলে মন্তব্য এই পৌর প্রশাসকের। ট্রাফিকের যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো না মানার কারণে দুর্ঘটনাটা বেশি হচ্ছে। এগুলো যদি মানত এবং এত গতিতে যদি গাড়ি আসলে এই জায়গায় না চালায় তাহলেও চলে, তাহলে অনেক দুর্ঘটনা কম। সড়কের টার্নিং পয়েন্টগুলোতে গতিরোধক না থাকায় দুর্ঘটনা বেশি হচ্ছে বলে মনে করেন এর জনপ্রতিনিধি। রাস্তার টার্নিং গুলো এত বেশি, এই টার্নিং গুলোর মধ্যে যদি গতি নিরোধক ব্যবস্থা না নেওয়া হয়, এই ধরনের দুর্ঘটনা চলতে থাকে। এদিকে নিরাপদ পরিবহন আইন মেনে চলা আর সকলের সচেতনতায় কমতে পারে সড়ক দুর্ঘটনা, এমনটাই দাবি এ কর্মকর্তার। যারা পথচারী আছে, যারা যানবাহন
চালক যারা আছেন এবং রাস্তাকে ঘিরে যত মানুষের ব্যবসা বাণিজ্য রয়েছে এই সবাইকে আসলে সচেতন হতে হবে নিরাপদ সড়কের স্বার্থে এবং নিরাপদ পরিবহন আইন যে রয়েছে আমাদের এইগুলো ইমপ্লিমেন্টেশনটা সঠিকভাবে যদি হয় এবং সবাই যদি সচেতন হয় আমরা মনে করি এই দুর্ঘটনা অনেকটাই রোধ করা সম্ভব হবে। স্বজন হারানোর বেদনা যে কতটা নির্মম, কতটা যে নিষ্ঠুর আর কঠিন হতে পারে তা একমাত্র স্বজন হারানো মানুষজনই উপলব্ধি করতে জানে। তাই সড়ক দুর্ঘটনা রোধে মেনে চলি যথাযথ নিয়ম শৃঙ্খলা, হতে হবে সচেতন, মনে রাখতে হবে সময়ের চেয়ে জীবনের মূল্যই বেশি। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গেল 20 জুন মধ্যরাতে নড়াইলের সালামাবাদে সেনা সদস্য রিপন মোল্লার নির্দেশে তার স্ত্রীর শ্লীলতাহানি করে মোবাইলে ভিডিও ধারণ করেন স্থানীয় 4 যুবক। এ ঘটনায় ভুক্তভোগী কালিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে সেনা সদস্য রিপন মোল্লা সহ ওই 4 যুবককে গ্রেফতার করে পুলিশ। পরে সেনা সদস্যকে যশোর ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেন নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় শক্তিশালী বিস্ফোরণে মৃত্যু হল শরীফ নামের এক শ্রমিকের। মঙ্গলবার রাত 10টায় ফতুল্লা মডেল থানার সন্নিকটেই ঘটে এ দুর্ঘটনা। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান। বুধবার দুপুরে কুমিল্লার মুরাদনগরের সীমানার পার বিল থেকে অবৈধভাবে মাটি উত্তোলনকালে 2টি ড্রেজার মেশিন জব্দ করল বাংরা থানা পুলিশ। এ সময় ধ্বংস করা হয় বালু উত্তোলন কাজে ব্যবহৃত পাইপগুলো। আগামীতেও ড্রেজার বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান কুমিল্লা মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান। মঙ্গলবার বিকেলে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনায় লকডাউন বাস্তবায়নে মাঠে নামে গাজীপুরের কাপাসিয়ার উপজেলা প্রশাসন। এ সময় উপজেলার বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি না মানায় রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন 2018 এর ধারা অনুযায়ী 12 জনকে 7,800 টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরা। মঙ্গলবার সন্ধ্যায় কিশোরগঞ্জের কটিয়াদির ভোগপাড়া কৃষি কর্মকর্তা কাজলের বাসা থেকে আবু বক্কর নামের এক ভাড়াটিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। তবে মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি কেউ। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান কটিয়াদি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা SM শাহাদাত। 10 বছর আগের চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি বগুড়ার শীর্ষ সন্ত্রাসী হামিদুলকে গ্রেফতার করল র্যাব 12। মঙ্গলবার রাতে বগুড়া শহরের কলোনি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া হামিদুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় র্যাব। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।